পর্তুগিজ সরকারের সেই অভিবাসন এবং নাগরিকত্ব আইন অনুমোদন না করা পর্যন্ত যেন স্বস্তি নেই। আপনার হেডলাইনে ঠিকই দেখেছেন যে সংসদে জরুরি ক্ষমতা প্রয়োগ করে অভিবাসন আইনটি 16ই জুলাইয়ের মধ্যে অনুমোদনের জন্য একটি বিল পাশ করেছে আজ। শুধু তাই নয়, একটি মিনিসেফ বা একটি পুলিশ ইউনিট বিলটিও 16 জুলাইয়ের মধ্যে অনুমোদন করার জন্য বিল পাশ করেছে। শুধুমাত্র নাগরিকত্ব আইনটি সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অনুমোদন করার জন্য একটি বাধ্যবাধকতা তৈরি করেছে। সোশ্যালিস্ট পার্টির যে সংসদীয় লিডার এরকম দিয়াস বলেছেন যে পিএইচডি এবং সেগা যৌথভাবে মিলিত হয়েছে আইন লঙ্ঘন করার জন্য। এই সংক্রান্ত আমরা বিস্তারিত শুনবো। এই আইন যদি পাশ হয়, 16 তারিখে যদি আমাদের পাশ হয় অভিবাসন আইন, সেক্ষেত্রে আমাদের কি কি ইফেক্ট হতে পারে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিত। নিশ্চিতভাবে এটা ভালো খবর নয়। সরকার খুবই তাড়াহুড়া করছে এই বিষয়টিতে এবং সর্বোচ্চ চেষ্টা করছে। যাই হোক, এদিকে আবার আইমাও একটি ঘোষণা দিয়ে তারা এখন আর আমাদেরকে কার্ড রিনিউর জন্য ইমেল দিচ্ছে না। অনেক অভিবাসীরা খুব দুশ্চিন্তায় দিনাতিপাত করছেন এবং ইমেল না পাওয়ার কারণে অনেকে মনে করছেন তার ইমেল ঠিক নেই। এই সংক্রান্তে আমরা বিস্তারিত আলোচনা করা, অথবা এটারও সুযোগ দিচ্ছেন একটি চক্র মানুষকে হয়রানি করার জন্য, আমরা বিস্তারিত শুনবো। তার সাথে সাথে আজকে প্রায় 10-11 বছর যাবতীয় শুনে আসছি একটি এয়ারপোর্ট এবং ট্যাপ প্রাইভেটাইজেশন, একটি এয়ারপোর্ট, নতুন একটি এয়ারপোর্ট এবং ট্যাপের প্রাইভেটাইজেশন। যদিও এয়ারপোর্টটি এখনো নির্ধারিত হয়নি, তবে ট্যাপের প্রাইভেটাইজেশন বিষয়টি আজ মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। ট্যাপের প্রায় 49% শেয়ার ছেড়ে দেওয়া হচ্ছে প্রাইভেটের ক্ষেত্রে। অপরদিকে হাসপাতালগুলো থেকে একই পরিস্থিতি বিরাজ করছে। সেতুবালে হাসপাতালের ইমার্জেন্সিতেও কিন্তু বেশ জটিলতা ফেস হয়েছে আজ এবং আগামী কয়েকদিন সেটি বজায় থাকবে। হাসপাতালের জরুরি সেবা ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিছু পূর্ব প্রস্তুতি নিতে হবে। যে কোনো কারণে যদি আপনি অসুস্থ হন, প্রথমেই আপনাকে ফোন করতে হবে 808-242424, এমনকি খুব বেশি ইমার্জেন্সি হলে, জীবন ঝুঁকি হলে সেক্ষেত্রে আপনি 112-তে কল করবেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ সেই 10ই জুলাই বৃহস্পতিবারের পর্তুগাল টুডেতে। শুরুতে যে বিষয়টা বলি যে ভিডিওটি আপনাদের সকলের জন্য এবং এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনি ভিডিওটি শেয়ার করে দিন এবং যুক্ত হন আমার এই কর্মকাণ্ডের সাথে। প্রথমে যে বিষয়টি মারাত্মকভাবেই একটি খারাপ খবর বলা যায় যে যারা অপেক্ষায় রয়েছেন যে পরিবার আনবেন, তাদের জন্য সেই অভিবাসন আইনটি যাতে 16ই জুলাইয়ের মধ্যে অনুমোদন হয় সেক্ষেত্রে সরকার একটি জরুরি ক্ষমতা প্রয়োগ করেছে। আজকে সকালবেলায় কার্যসূচিতে সেই অভিবাসন আইন এমনকি যে নতুন যে পুলিশ ইউনিট তৈরি করা, এই দুটো বিষয়, এমনকি নাগরিকত্ব আইন তারা উপস্থাপন করেছে। তবে দুটি বিষয় অনুমোদন করেছে যাতে 16ই জুলাইয়ের মধ্যে এটি প্ল্যানারিতে অনুমোদন করানো যায় এবং নাগরিকত্ব আইন এটি সেপ্টেম্বরের শেষ সপ্তাহেও অনুমোদন করার জন্য বাধ্যবাধকতা সৃষ্টি করেছে। এর পক্ষে বিপক্ষে ভোট হয়। সেই অভিবাসন আইন 16ই জুলাইয়ের মধ্যে অনুমোদন করার জন্য সবগুলো যে ডানপন্থী দলগুলো আছে তারা একত্রিত হয়। সিডিএস-পিপি, পিএইচডি, সেগা এবং ইনিশিয়েটিভের পক্ষে ভোট দেয় এবং সকল বাম দলগুলো এর বিপক্ষে ভোট প্রদান করে, কেননা বামপন্থীরা চেয়েছিল এর মধ্যে কিছু সংসদীয় যে কার্যকারিতার বিষয়গুলো তারা একটু খতিয়ে দেখতে চেয়েছিল। যাই হোক, এখন 16ই জুলাই এই আইনটিও সংসদে উপস্থাপিত হবে এবং চূড়ান্ত অনুমোদন করা হবে। তবে যদি সংসদে এটি 16 জুলাই উপস্থাপিত হয়, দেখা যাবে যে যেহেতু তারা এই জরুরিভাবে ক্ষমতা প্রয়োগ করে সংসদের জরুরি যে আর্টিকেল 128 এর 3 নম্বর আর্টিকেল অনুযায়ী তারা এই ক্ষমতা প্রয়োগ করে, তো সেক্ষেত্রে পার্লামেন্টে উঠলে যেহেতু ডানপন্থীদেরই প্রায়োরিটি বা তাদেরই বলা যায়, এদিকে 91, সিডিএস-পিপি সহ 91, সেগার হচ্ছে 60 এবং ইনিশিয়েটিভ হচ্ছে 9টি। তো 160টি আসনই যেহেতু তাদের, তাহলে যে কোনো বিল অনুমোদন করতে তাদের জন্য খুবই সহজ। যাই হোক, এখন কি হয়, কারণ অভিবাসন আইনটি নিয়ে কিছুটা মতপার্থক্য রয়েছে সেগা এবং ক্ষমতাসীন দলের সাথে। তবে এদিকে পিএস এর যে লিডার তিনি কিন্তু বলেছেন যে সেগা এবং ক্ষমতাসীনরা তারা আইন ভঙ্গ করার জন্য উঠে পড়ে লেগেছে। তিনি জানিয়েছেন যে বর্তমান যে সংসদের যিনি স্পিকার আগিয়ার ব্রাঙ্কো, তিনি চাইলে এই বিষয়টিকে কিছুটা সতর্কবার্তা দিতে পারতেন। তিনিও সে বিষয়ে চুপ ছিলেন। এই বিষয়ে তিনি সংসদের স্পিকারের সমালোচনা করেন। এমনকি এই আইন যদি পরিবর্তন হয় তাহলে আমাদের কি ইফেক্ট হতে পারে সেই বিষয়গুলো আমরা একটু জেনে নেই। সরকার যে 3টি বিষয়ে মূলত পুরোপুরি আইনগুলা সংশোধনীগুলো যারা প্রকাশ করেনি, যে 2-3টি বিষয় উপস্থাপন করা হয়েছে। প্রথম হচ্ছে যে আমাদের ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আমাদের 2 বছর অপেক্ষা করতে, অর্থাৎ প্রথম কার্ড পাওয়ার পর 2 বছর পর আমরা ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট করতে পারবো।
এমনকি ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কিছু ইন্টিগ্রেশনের বিষয় রয়েছে, অর্থাৎ পর্তুগিজ ভাষা শিক্ষা কোর্সে ভর্তি হওয়া বা এরকম বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। এর বিস্তারিত কিন্তু আমরা জানি না কি হতে পারে। এর মধ্যে যদি অন্যান্য দেশের মধ্যে যেমন ভাষা শিখে যদি আবার ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, সেটাগুলো কিন্তু একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হবে। যাই হোক, সেই বিষয়গুলো খোলামেলা আলোচনা করা হয়নি। এখন হয়তো বা আইনটি অনুমোদন হলে বিস্তারিত আমরা জানতে পারবো, গেজেট যখন প্রকাশিত হয়। এর পরবর্তীতে যেটি হবে, যারা পর্তুগালে রয়েছেন, সরকার যে বিষয়টি চাচ্ছে যে যে টেরিটরির মধ্যে যদি ম্যানর হয়, সেক্ষেত্রে আপনি ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, বা এর বাইরে অন্য কারোর জন্য আপনি ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না। অর্থাৎ যদি আমরা একটু বিশ্লেষণ করি, কি হতে পারে যে এখানে যাদের পরিবার রয়েছে তাদের শিশু সন্তানকে আপনারা ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, বাট ওয়াইফ বা আহ, স্বামীর জন্য আপনারা হাজবেন্ডের জন্য আপনাদের বাংলাদেশে গিয়ে আপনাদের ভিসা নিয়ে আসতে হবে। এর বাইরে যে আমাদের যে কন্টাজিটি টেম্পু বলা যায় যে সেই 70 থেকে যে কাউন্ট গণনা নিয়মিত হওয়ার যে বিষয়গুলো, সেটাও তারা কিন্তু রেসিডেন্ট কার্ড থেকে, যেটা এর আইনে আগের আইনে ছিল, সেটাও তারা আবার নতুন করে পরিবর্তন করছে। আপাতত দৃষ্টিতে এই কয়েকটা বিষয়ে পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে, বাট বিস্তারিত আসার পর হয়তো আমরা আরো বিষয়গুলো জানতে পারবো যে এখানে আসলে কি পরিবর্তন হয়। এখন পার্লামেন্টেও এটা উপস্থাপিত হবে, যেটা একটু আগে বলছিলাম, শেখার সাথে কিছুটা মতপার্থক্য রয়েছে। শেখা চাচ্ছে পুরোপুরি বন্ধ করে দেওয়া ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট, বাট অন্যান্য দলগুলোর বিষয়গুলো সরকার শুনে কিনা দেখার বিষয়, কারণ প্রতিদিনই একটা নতুন করে টুইস্ট হচ্ছে এবং সর্বশেষ বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করছে। যাই হোক, 16 জুলাই কি হয় সেটা আমরা দেখব। এখন আরেকটু দুশ্চিন্তার বিষয় থেকে যায় যে তারা কি এমন একটা কিছু করছে যে যেটা 70 সময় করেছিল, যে রাষ্ট্রপতিকে বিষয়গুলো আগে থেকে জানিয়ে রাখবে, তারা এটা রাষ্ট্রপতির কাছে অনুমোদন দিয়ে পাঠাবে, রাষ্ট্রপতি পরের দিন এটা অনুমোদন করে দেন। অর্থাৎ তারা আপাত দৃষ্টিতে এরকমটাই মনে হচ্ছে যে যেহেতু সামারের আগেই বন্ধ হওয়ার জন্য, গ্রীষ্মের ছুটির আগেই তারা এই কাজটি করতে চায়, এবং 17 জুলাই শেষ দিন। তো সেই দৃষ্টিকোণ থেকে তারা হয়তো 16 জুলাইটা অনুমোদন করে রাষ্ট্রপতিকে 17 জুলাই অনুমোদনের জন্য দিবে। জানি না রাষ্ট্রপতি কি করে, তবে আপাত দৃষ্টিতে বিষয়টা এরকমই মনে হচ্ছে। যাই হোক, এটা আহ আমরা হয়তো সামনে দেখতে পারবো কি হতে যাচ্ছে। ওদিকে আইমা গত 2রা জুলাই তারা একটি নতুন ঘোষণা দিয়েছে। সেই ঘোষণা দিয়ে কিন্তু চুপ, এখনো পর্যন্ত কেউ ইমেল পায়নি। এই ভিডিওটি 7:30 থেকে 8টার মধ্যে রেকর্ড করা হয়েছে, এ পর্যন্ত আমরা জানতে পারিনি কেউ ইমেল পেয়েছেন কিনা। এমনকি ইমেল না পাওয়ার কারণে অনেকে আবার দুশ্চিন্তায় রয়েছেন যে তার ইমেলটা ঠিক আছে কিনা। ইতিপূর্বে আপনাদেরকে আমি ইমেল ঠিক করার বিষয়ে জানিয়েছি, তবে যাই হোক, সেই বিষয়গুলো কাজ করছে না ঠিক মতো। আপনারা আপনাদের অপেক্ষা করুন, ইমেল আসা শুরু হোক। আশা করছি হয়তো বা আপনাকে ইমেলে লিঙ্ক দিবে, ইমেলে লিঙ্ক দিয়ে তখন আপনি কাজ করতে পারবেন। কারো সাথে যোগাযোগ করা দরকার নেই, আইমা আপনার সাথে সরাসরি যোগাযোগ করবে। এবং ইমেলের বিষয়গুলো এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম কি কারণে, যাতে আপনাদের কারো কাছে না যেতে হয়। আপনি কারো সাথে আর্থিক লেনদেন করবেন না, কাউকে টাকা দিবেন না। আপনি আইমা আপনাকে ইমেল দিবে, আইমার সাথে সরাসরি আপনি কার্ড রিনিউ করবেন। এই কার্ড রিনিউ সংক্রান্ত কোনো বিষয়ে যদি আপনি কোর্টে বা কোনো কিছুতে যান, একটি জটিলতার পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন, একটি দীর্ঘসূত্রিতায় পড়ে যাবেন। সুতরাং তাদের কার্ড রিনিউ করবেন, আপনারা অপেক্ষা করুন। কারোর সাথে কোনো অনৈতিক আর্থিক লেনদেনে যাবেন না। আপনার ইমেল, আপনার যে আইমাতে যে ইমেল রয়েছে সেই ইমেলই আসবে। যদি দেখেন যে অনেকে ইমেল পেয়েছে, আপনি পাচ্ছেন না, তখন আপনি আইমাতে সরাসরি যোগাযোগ করবেন। তবে আইমা এই বিষয়টি নোটিফাইড হয়েছে, যে কারণে আপনাদেরকে বলেছিলাম যে ইমেল আপডেট করার জন্য সবাই আপনারা আইমাতে গিয়েছেন। আইমা আশা করছি এই বিষয়টি বুঝতে পারছে। আপনারা যারা যারা গিয়েছেন, অনেকেই রেসপন্স ফিডব্যাক দিয়েছেন যে আইমা এই বিষয়টি তারা বলেছে, তারা এই বিষয়টিকে একটা সমাধান করেই তারা কাজ করবে। তো সুতরাং দেখেন, একটা কিন্তু ফলাফল এসেছে। অর্থাৎ আপনি যখন একটা কাজ করবেন, যখন এই জিনিসটা হচ্ছে না, আইমাকে জানালে আইমা বিষয়টা তারা জানাবে। কারণ আইমা এমন কিছু কাজ করছে, প্রত্যেকটা বিষয়ে কিছু না প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এর আগে ইস্যুদুরা মিসাইলের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইস্যুদুরা মিসাইলের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলা বাড়ছে। এবং তো ইস্যুদুরা মিসাও কিন্তু সেই কার্যনীয় বিষয়ে তারা রেসপন্স করবে। তো যাই হোক, যেটাই হয় আমরা অপেক্ষা করি আইমা কি দেয়। তবে এই অপেক্ষা আবার আমাদের জন্য একটা বাড়তি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং কিছু দুষ্টচক্র এর জন্য সক্রিয় হয়েছে যে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা করব, বা এমন কিছু বিষয় প্রকাশ করছে যাতে আমরা খুব অস্থির হয়ে পড়ছি। তো যাই হোক, অপেক্ষা করুন। আশা করছি হয়তো আইমা খুব শীঘ্রই জানাবে। হয়তো বা আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যে, যেহেতু আগামীকাল শুক্রবার, হয়তো কালকের মধ্যে আমরা একটা ভালো রেজাল্ট পেতে পারি। এদিকে সেই গত যখন 2015 সালে আমি এসেছিলাম, তখন থেকে শুনছি যে এয়ারপোর্ট এবং ট্যাবকে প্রাইভেটাইজেশন করা হবে। এয়ারপোর্টের বিষয়ে এখন সুনির্দিষ্ট কিছু না হলেও ট্যাব প্রাইভেটাইজেশন বিষয়ে আজ মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। পর্তুগালের যে ফ্ল্যাগশিপ এয়ারলাইন্স ট্যাব, সেই 49% তারা প্রাইভেটে বিনিয়োগ করতে চায়, এবং এই ট্যাপের এই 49% কেনার জন্য এয়ার ফ্রান্স এবং লুফথানজা জার্মান এয়ারলাইন্স দুইটি গ্রুপই আসলে মুখে আছে। যাই হোক, এই ট্যাব
গত করোনা মহামারীর সময়ে সরকার অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় এই ট্যাপ নিয়ে। তবে এই যাতে করোনা মহামারীতে যে ইনভেস্টমেন্ট সরকার করেছে ট্যাপ পরিচালনা করার জন্য এয়ারলাইন্সটি, সাথে তারা এর একটা ইনভেস্টমেন্ট তারা নিয়ে আসতে পারে বা রিকভারি করতে পারে, এই জন্য একটি উদ্যোগ। এটি পর্তুগালের জন্য একটি বড় গুরুত্বপূর্ণ বিষয়। হয়তো অনেকে আপনারা বলবেন যে এই কথা শুনে আমাদের লাভ কি? না, এটা পর্তুগালের জন্য একটা বড় গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। অনেকগুলো সরকারই গত কয়েক বছরের সরকার অনেকভাবে ইনিশিয়েটিভ নিয়েছে, কিন্তু এই ট্যাপকে সঠিকভাবে নিয়ে আসতে হবে। যদিও ট্যাপ করোনা মহামারীর সমস্যা কাটিয়ে এখন একটি লাভজনক পর্যায়ে এসেছে। ব্লকে স্কেরদা পিসিপি এবং হচ্ছে যে প্যান এর বিপক্ষে তারা মতামত দিয়েছে যে না, যে সংস্থাটি এখন লাভ করছে সেটিকে এখন প্রাইভেটাইজেশন দেওয়ার কোনো যুক্তি থাকে না। তবে এটি প্রাইভেটাইজেশনের বিষয়ে ক্ষমতাসীন সরকার পিএস এবং সেগার সম্মতি রয়েছে। এদিকে হাসপাতালগুলোর পরিস্থিতি একই। আপনার যেটা বলছিলাম যে সেতুবালা হাসপাতালে কিন্তু ম্যাটারনিটি সেবা থেকে শুরু করে বেশ কিছু জরুরি সেবা বিঘ্নিত হচ্ছে, এবং লিসবন আশেপাশে পুরো পর্তুগাল জুড়েই কিন্তু বিভিন্ন সেবা বিঘ্নিত হচ্ছে, হাসপাতালে জরুরি সেবা। আপনাদের যাদের হাসপাতালে চিকিৎসা প্রয়োজন, অবশ্যই আপনারা প্রথমেই এর যে কোনো সমস্যা হোক, আপনার যদি এমনটা নয় যে হাসপাতালে যেতে হবে, আপনি জ্বরে আক্রান্ত হতে পারেন, আপনি সর্দি হতে পারে, যে কোনো আপনার সমস্যা, আপনি সমস্যা অনুভব করছেন, আপনি 808-242424 এর নাম্বারে কল করবেন। দীর্ঘ সময় নিচ্ছে, অনেক সময় 1 ঘন্টার পরেও তারা কল ধরছে না, বাট তারা কল ধরবে আপনাকে, আপনি লাইনে থাকবেন, এবং এই নাম্বারটি যেহেতু টোল ফ্রি, আপনার কোনো বিল কাটবে না। তো সেখানে কল করবেন এবং সেই নির্দেশনা অনুযায়ী আপনি স্বাস্থ্যসেবা গ্রহণ করবেন। আপনার শরীর অবস্থা খুব খারাপ থাকলে তারা জরুরি বিভাগে পাঠাবে, আর যদি স্বাভাবিক থাকে আপনাকে পাঠাবে হচ্ছে যে সেন্টার সৌদে, এবং আপনাকে একটি মেসেজের মাধ্যমে আপনার ওষুধ পাঠিয়ে দিবে। যদি মনে করে যে না আপনার যেতে হবে না, আপনাকে মেসেজের মাধ্যমে ওষুধ বা টেলিমেডিসিন সেবা আপনি এর মাধ্যমে পেয়ে থাকবেন। এবং যদি খুব বেশি মনে করেন যে জরুরি, আপনার জীবন মরণ মুখী সম্মুখীন এবং খারাপ পরিস্থিতি, তাহলে আপনি 112-তে কল করবেন। তো সেক্ষেত্রে আপনাকে অ্যাম্বুলেন্স এসে আপনাকে সেবা প্রদান করবে। তো এই ছিল আজকের মতো পর্তুগালের আয়োজন। আপনার সাথে আগামীকাল আবার দেখা হবে। সবাই থাকবেন। ধন্যবাদ সবাইকে।